আমরা ইকোনমিক্সের ওয়ার্ম আপ সিরিজ শুরু করেছিলাম এবং তার ভিতরে ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের যেটা রয়েছে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এগুলো আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি, যেগুলো টেলিগ্রামে রয়েছে। এবং তার উপর ভিত্তি করে যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে, এগুলো ইউপিএসসি বা বিভিন্ন স্টেট পিএসসিতে জিজ্ঞেস করা হয়েছে, সেগুলো আমরা সলভ করব। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিজে থেকেও এগুলো অ্যাটেম্প্ট করতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্নটা যেটা জিজ্ঞেস করেছিল, দ্য র্যাপিড ইনক্রিজ ইন দ্য রেট অফ ইনফ্লেশন ইজ সামটাইমস অ্যাট্রিবিউটেড টু দ্য বেস এফেক্ট। হোয়াট ইজ বেস এফেক্ট? যদিও এটা ইনফ্লেশন রিলেটেড, তো আমরা যখন পরে ইনফ্লেশন পড়বো অর্থাৎ মুদ্রাস্ফীতি পড়বো তখন এটা আমরা ভালো করে বুঝবো, কিন্তু যেহেতু জিডিপি ক্যালকুলেশনে, নমিনাল এবং রিয়েল জিডিপি ক্যালকুলেশনে আমরা বেস এফেক্ট সম্বন্ধে পরিচিত, তাই আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। তোমরা ভিডিও দেখলে বুঝে যাবে। মানে যে আমরা দেখি যে মুদ্রাস্ফীতির যে হারটা বৃদ্ধি পাচ্ছে, কিছু ক্ষেত্রে এটা বেস এফেক্টের জন্য বলা হয়ে থাকে। বেস এফেক্টটা কি? তো এখানে যে মানে অপশানসগুলো আছে তার মধ্যে হবে এটা, ইট ইজ ইম্প্যাক্ট অফ দ্য প্রাইস লেভেলস অফ প্রিভিয়াস ইয়ার অন দ্য ক্যালকুলেশন অফ ইনফ্লেশন রেট। যে আগের বছরে, যে বিগত বছরে যে সমস্ত প্রাইস লেভেলস রয়েছে, মুদ্রা যেটা রয়েছে মূল্য, তার ক্যালকুলেশনটাই রয়েছে, তার যে ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে, সেটাকেই বেস এফেক্ট বলা হয়ে থাকে। এটা বেস এফেক্ট সাথে রিলেটেড। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপরের প্রশ্নটা চলে যাই, দ্য ক্লোজড ইকোনমি ইন অ্যান ইকোনমি ইন উইচ। ক্লোজড ইকোনমি মানে কি? যে ইকোনমি যেখানে বাইরের কোনো দেশের অর্থনীতির সাথে কোনো রকম সংযোগ নেই। তাহলে এখানে আমরা বলতে পারি যেখানে কোনো এক্সপোর্ট বা ইম্পোর্ট কিছুই হচ্ছে না, মানে যেখানে কোনো রপ্তানি বা আমদানি কিছু হচ্ছে না, তাহলে দেয়ার ইজ নো ফরেন ট্রেড। মানে যেখানে কোনো ধরনের ফরেন ট্রেড হচ্ছে না, সেই ফরেন ট্রেডের মধ্যে এক্সপোর্টও হচ্ছে না, অর্থাৎ যেগুলো আমরা রপ্তানি করছি সেটাও হচ্ছে না, বা যেগুলো আমরা আমদানি করছি, ইম্পোর্টস করছি, সেগুলোও হচ্ছে না। তাহলে এখানে হবে দেয়ার ইজ নো ফরেন ট্রেড, দেয়ার ইজ নাইদার এক্সপোর্টস নর ইম্পোর্টস টেক প্লেস। পরের প্রশ্ন, ইনক্রিজ ইন অ্যাবসলিউট অ্যান্ড পার ক্যাপিটাল রিয়েল জিএনপি ডু নট ক্যানট আ হায়ার লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইফ। যে জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা আমাদের ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের একটা মেথড। সো গ্রস ন্যাশনাল ইনকামে যদি পার ক্যাপিটাল রিয়েল গ্রস ন্যাশনাল ইনকাম বৃদ্ধিও পায়, তাহলেও সেটা কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টকে বোঝাবে না। কেন? কখন এটা বোঝাবে না? যে আমাদের দেখতে পাচ্ছি পার ক্যাপিটাল জিএনপি ইনক্রিজ করছে, যেখানে জিএনপি, জিডিপি এগুলো আমাদের দেশের আর্থিক উন্নতি বা ইকোনমিক গ্রোথকে বোঝায়, কিন্তু সেক্ষেত্রে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কোন পরিস্থিতিতে হবে না? অপশানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট টু কিপ স্পেস উইথ এগ্রিকালচার আউটপুট ফেলস টু কিপ স্পেস উইথ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, ইম্পোর্টস গ্রো ফাস্টার দ্যান এক্সপোর্ট। যে ইম্পোর্টস মানে আমাদের আমদানি বেড়ে যাচ্ছে রপ্তানির তুলনায়। এটা হবে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ। কেন? খুব সোজা জিনিসটা বোঝো, ইকোনমিক ডেভেলপমেন্ট আর ইকোনমিক গ্রোথ দুটো খুব আলাদা জিনিস। ইকোনমিক গ্রোথ মানে যেখানে আমরা দেখছি আমাদের জিডিপি বাড়ছে, জিএনপি বাড়ছে, অর্থাৎ পার ক্যাপিটাল ইনকামও বাড়ছে, কিন্তু তার মানে এমন নয় যে তার মানে এমন নয় যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন ধরো, আমি যদি ধরি যে জিডিপি বেড়েছে, জিএনপি বেড়েছে, সরকারের কাছে প্রচুর পয়সা এসছে, কিন্তু সরকার সেই পয়সাগুলো কোনো কনস্ট্রাকটিভ কাজে ব্যবহার করেনি। ধরলাম পুরো পয়সাটা ডিফেন্সে খরচ করে দিয়েছে, সেখানে এডুকেশন বা সোশ্যাল স্ট্রাকচারগুলো, হসপিটাল, স্কুল, কলেজ, সেগুলোতে ইনভেস্ট হয়নি। তাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়নি। তাই যদি আমি দেখতে পাই যে আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ হচ্ছে, লোকদের কাছে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, গরিবি বেড়ে যাচ্ছে, পভার্টি বেড়ে যাচ্ছে, তাহলে সেই সমস্ত ইকোনমিক গ্রোথের তো কোনো মানেই হচ্ছে না, কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না। তাই আমাদের বুঝতে হবে যে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা জিনিস, দুটোকে আমরা একসাথে করতে পারবো না। economic development, economic growth. So always high economic growth, that doesn't mean there is high economic development. যে যদি আমি দেখছি আমার পার ক্যাপিটা জিডিপি বাড়ছে বা তার মানে এটা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, এটা নয়। তাই জন্য পরবর্তীকালে এটার সমাধান করার জন্য আমরা দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে আসে, যেটা শুধুমাত্র পয়সা মানে যত জিডিপি ইমপ্রুভ হচ্ছে সেটাকে ধরছে না, লাইফের আরও যে সমস্ত অ্যাসপেক্টসগুলো রয়েছে, হেলথ বলো, স্যানিটেশন বলো, এডুকেশন, সেগুলোকেও কনসিডার করছি ইকোনমিক ডেভেলপমেন্ট বোঝানোর জন্য। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইকোনমিক ডেভেলপমেন্টের কিন্তু যদি বলি, সেটা হবে ইকোনমিক গ্রোথ। যদি আমাদের গ্রোথ থাকে, যদি আমাদের ইনকাম বাড়ছে, তাহলেই কিন্তু সেই পয়সাটাকে আমরা ইনভেস্ট করে ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারবে।
সেক্ষেত্রে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারবে। তা আমাদের বুঝতে হবে ইকোনমিক গ্রোথ থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া পসিবল, কিন্তু সবসময় হাই গ্রোথ মানে হাই ডেভেলপমেন্ট এমন নয়। যদি পভার্টি, গরিবি বেড়ে যায়, যদি আমাদের আনএমপ্লয়মেন্ট রেট, কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে, তাহলে লোকরা তো ভালো থাকছে না, তাদের লাইফের বেসিক নিডসগুলো পূরণ হচ্ছে না, তাহলে কী করে আমরা ডেভেলপমেন্ট বা উন্নতি হতে পারছে এটা বলতে পারি। পরের প্রশ্নটা চলে যাব। পরের প্রশ্নটা বলছে লেভেল অফ পার ক্যাপিটা জিডিপি ডিপেন্ডস আপন উইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ প্রত্যেকটা পার ক্যাপিটা জিডিপি যে লেভেলটা রয়েছে সেটা কিসের উপর নির্ভর করে। তো পার ক্যাপিটা জিডিপি মানে যে জিডিপি তৈরি হচ্ছে সেটাকে আমি যদি পপুলেশন দিয়ে ডিভাইড করি তাহলে আমি পার ক্যাপিটা জিডিপি পাবো। তো এই পার ক্যাপিটা জিডিপি কিসের উপর নির্ভর করছে? প্রথমটা দিয়েছে প্রপোর্শন অফ পপুলেশন ইন দ্য ওয়ার্কিং এজ, অর্থাৎ যে ওয়ার্কিং এজ মানে সেই বয়সটা যেখানে লোকরা কাজ করে, মানে ধরে নিই আমি যদি এটা 15 থেকে 59 হয়ে থাকে, তাহলে এই যে বছরটা যে সময় লোকরা কাজ করে তার যে পপুলেশন বা জনসংখ্যায় তার পরিমাণটা কেমন, তার অনুপাতটা কেমন, প্রপোর্শন। যদি বেশি লোক কাজ করে, বেশি লোক রয়েছে এমন বয়সের, তাহলে সেক্ষেত্রে 2 নাম্বার ওয়ার্ক পার্টিসিপেশন রেট, কতজন কাজ করছে। 3 নাম্বার পার ওয়ার্কার প্রোডাক্টিভিটি, এবং প্রত্যেকটা মানুষের কার্যক্ষমতার উপর। তো অপশান যেগুলো আমার আছে 3 নাম্বার, 1 3 1 2 1 2 3, এটা তিনটেই হবে। জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে আমাদের সমস্ত একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা কান্ট্রির বাউন্ডারির মধ্যে যা কিছু প্রোডাক্ট এবং যা কিছু সার্ভিস, যা কিছু তৈরি হচ্ছে সেগুলোর অ্যাগ্রিগেট ভ্যালুস। তাই আমার যদি সার্ভিস বেশি করে তৈরি হয়, আমার যদি প্রোডাক্ট বেশি করে তৈরি হয়, তাহলে আমার জিডিপিও বেশি হবে। তো সার্ভিস আর প্রোডাক্ট তৈরি করছে কি? মানুষ তৈরি করছে। তাই জন্য যদি আমাদের ওভারঅল পপুলেশনে যদি কাজ করার লোকে, যে বয়সে মানুষ কাজ করে সেই বয়সের জনসংখ্যা বেশি হয়, তাহলে অবভিয়াসলি জিডিপিও বাড়বে। যেমন আমি ধরো যেসব যারা এজিং পপুলেশন, মানে জাপান হচ্ছে এজিং পপুলেশন, যেখানে বৃদ্ধ লোকদের সংখ্যা বেশি, তাই ওয়ার্কিং এজ পপুলেশন অর্থাৎ 15 থেকে 59 এই সময় মানুষরা কাজ করে সংখ্যা কম। ঠিক আবার একটা দেশ যেখানে মানুষ 15 থেকে 59 বছর মানুষের সংখ্যা বেশি, তাহলে সেক্ষেত্রে জিডিপিও বেশি হবে। ওয়ার্ক পার্টিসিপেশন, যে কতজন কাজ করছে, মানে এমপ্লয়মেন্ট বেশি। আর একটা হচ্ছে পার ওয়ার্কার প্রোডাক্টিভিটি, যে একটা লোক তার কার্যক্ষমতা কত। যদি বেশি লোকের কার্যক্ষমতা হয়, বেশি সার্ভিস এবং বেশি প্রোডাকশন করবে, তো অবভিয়াসলি জিডিপি বাড়বে। তাই তিনটেই অ্যান্সার হবে 1 2 and 3। তার পরের প্রশ্নটা ছিল সাপোজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন মেক্স অ্যান ইনভেস্টমেন্ট অ্যাব্রড অ্যান্ড আর্নস আ পজিটিভ রিটার্ন অন হার ইনভেস্টমেন্ট হুইচ অফ ফলোইং ইজ কারেক্ট। যদি ধরে নিই একটা ভারতীয় সিটিজেন রয়েছে, তিনি বিদেশে কোনো একটা ইনভেস্টমেন্ট করেছেন এবং তার থেকে যে প্রফিট আসছে সেটা কিসে ধরা হবে। এবার অপশানগুলোতে আমি দেখি হার ইনকাম ইজ আ পার্ট অফ জিডিপি বাট নট দ্য পার্ট অফ ন্যাশনাল ইনকাম, যে সেটা জিডিপির অংশ হবে কিন্তু ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের অংশ হবে না। হার ইনকাম ইজ আ পার্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম অ্যান্ড বাট নট পার্ট অফ ইন্ডিয়াস জিডিপি, কিন্তু জিডিপির অংশ নয়। আর হার ইনকাম ইজ পার্ট অফ বোথ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম অ্যান্ড জিডিপি, হার ইনকাম ইজ নাইদার পার্ট অফ ইন্ডিয়াস জিডিপি নট ইজ ন্যাশনাল ইনকাম। এখানে সাধারণত যেহেতু আমরা জিডিপি দেখতে পাচ্ছি, তাই আমি দেখছি যে আরও যে সমস্ত মেথডগুলো রয়েছে ন্যাশনাল ইনকামের, যেমন আমাদের এনএনপি রয়েছে, তারপর এনডিপি রয়েছে, জিএনপি রয়েছে, সেগুলোর কোনো মেনশন নেই, আর ওভারঅল ন্যাশনাল ইনকাম আছে। সেক্ষেত্রে আমাকে একটু বুঝতে হবে জিডিপি কি। আমি একটু আগেই বলেছিলাম যে জিডিপি মানে হচ্ছে কোনো একটা দেশের বাউন্ডারির মধ্যে, আমি যদি এখন ইন্ডিয়ার ম্যাপ ড্র করি, এই ইন্ডিয়ার ম্যাপে পুরো ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি হচ্ছে তাদের অ্যাগ্রিগেট ভ্যালুটাই হচ্ছে জিডিপি। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি সে যে ইনভেস্টমেন্ট বা টাকাটা পেয়েছে সেটা কোথা থেকে পাচ্ছে, সেই টাকাটা সে পাচ্ছে অ্যাব্রড, বিদেশ থেকে। তো জিডিপির মধ্যেটা হতেই পারে না, কারণ জিডিপিতে যা কিছু তৈরি করতে হবে সেটাকে কান্ট্রির বাউন্ডারি, সীমার মধ্যে তৈরি করতে হবে। তাহলে এটা কিসের মধ্যে পড়বে? এটা আমাদের জিএনপির মধ্যে পড়বে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট মানে যেখানে আমরা ন্যাশনাল মানে ন্যাশনালিটিটাকে কনসিডার করি। ন্যাশনালিটি মানে কি? এখানে হচ্ছে আমরা দেখব সে শুধু ভারতীয় কিনা। ভারতীয় হলেই হবে, সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, আমেরিকা থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, ইংল্যান্ড থাকুক, যেখানেই থাকুক না কেন, তার যে ইনকাম হচ্ছে সেটাই হবে জিএনপির পার্ট। তাহলে জিএনপি হচ্ছে ন্যাশনাল ইনকাম মেথড ক্যালকুলেট করার আর একটা পদ্ধতি। এনআই, ন্যাশনাল
এগুলো সব অলরেডি ভিডিওতে কভার করা আছে, একবার রিভিশনও হয়ে যাচ্ছে বলে আমি কভার করেছি। ন্যাশনাল ইনকাম কাউন্ট করার যে মেথডগুলো হয়, একটা জিডিপি হয়, একটা জিএনপি হয়, একটা এনডিপি হয়, আর একটা এনএনপি হয়। তো এই যে এটা জিডিপির মধ্যে পড়ছে না, তাহলে পড়ছে কি জিএনপি, তাহলে ন্যাশনাল ইনকাম কাউন্ট হচ্ছে কিন্তু জিডিপি নয়। কারণ আমি বললাম, কারণ উনি বিদেশে ইনভেস্ট করেছে, তো বিদেশ মানে জিএনপির মধ্যে পড়ছে। জিডিপি হলে যা কিছু হচ্ছে সেটাকে ভারতের সীমার মধ্যেই হতে হতো, সেই দেশটার সীমার মধ্যেই হতে হতো। তাহলে এর যে ইনভেস্টমেন্ট তিনি অ্যাব্রডে করেছিলেন তার থেকে তার পজিটিভ রিটার্ন হলো, এটা জিএনপির পার্ট মানে ন্যাশনাল ইনকামের পার্ট, কিন্তু জিডিপির পার্ট নয়। তাহলে এখানে অপশানটা আমার এটা হবে যে হার ইনকাম ইজ পার্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম বাট নট পার্ট অফ ইন্ডিয়াস জিডিপি। পরের প্রশ্ন চলে যায়, ন্যাশনাল ইনকাম কি? ন্যাশনাল ইনকাম মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এটা একটা বুঝিয়ে দিই। নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে যেটা আমাদের জিএনপি ছিল, জিএনপি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনকে বাদ দিই, ডেপ্রিসিয়েশন এটাকে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে আমি এটা পেয়ে যাব জিএনপি। কারণ ডেপ্রিসিয়েশন মানে কি, যা কিছু আমরা ফিক্সড অ্যাসেট ব্যবহার করছি সেগুলো তার এক বছর পর বছর যত সময় যায় তার কার্যক্ষমতা কমতে থাকে, ওটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। তো জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলেই আমরা কি পেয়ে যাচ্ছি, এনএনপি, ন্যাশনাল নিট ন্যাশনাল প্রোডাক্ট। এটা ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে কি, যেখানে শুধুমাত্র সেই প্রোডাক্টটা তৈরি করতে যা যা পয়সা লেগেছে সেটাকেই ধরা হয়, কোনো ট্যাক্সকে ধরা হয় না। এটাকেই আমরা ঘুরপথে ন্যাশনাল ইনকাম বলি। যে ভিডিওতে আমি জিএনপি, জিডিপি, এনএনপি আর এনডিপির মধ্যে পার্থক্য বুঝিয়েছি সেখানে এটা বোঝানো, এই সেম এটা মেনশন করা আছে যে ন্যাশনাল ইনকাম মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট। আর এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ইউপিএসসি বা বিভিন্ন স্টেট পিএসসিতে আসছে। তো আমি দেখতেই পাচ্ছি যে ভিডিওতে আমি কভার করেছি সেখান থেকে আমি ডাইরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগে বা নিজে থেকে কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা ওয়ার্ম আপ সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখতে পারবো, তাই তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। পরের প্রশ্ন চলে যাই, দ্য টার্ম ন্যাশনাল ইনকাম মানে আগের প্রশ্নটাই দিয়েছে কিন্তু দেখো কিভাবে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমি বলে দিই এখানে অ্যান্সারটা কী হবে। আমরা একটু আগে আমি তোমাদের বললাম যে নেট ন্যাশনাল প্রোডাক্ট এটা কি করে আসে, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। তাহলে আমি দেখব কোথায় জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছে, প্রথমটাই পাচ্ছি যে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তারপর কিন্তু এটাই কি অ্যান্সার না, ন্যাশনাল ইনকাম মানে যেখানে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হবে না, ওটাকে আমাকে ফ্যাক্টর কস্টে হতে হবে, মার্কেট প্রাইস নয়। মার্কেট প্রাইস মানে যেখানে মূল্যের সাথে আমরা ট্যাক্স যোগ করি, এটা না, ফ্যাক্টর কস্ট হতে হবে। তাহলে ফ্যাক্টর কস্ট মানে এখানে আমি প্রথম এনএনপিটা পেয়ে গেলাম যে জিএনপি থেকে মাইনাস করব ডেপ্রিসিয়েশন। তারপর কি করতে হবে, তার থেকে আমাকে ফ্যাক্টর কস্ট বের করতে গেলে ট্যাক্সটাকেও মাইনাস করতে হবে আর সাবসিডিটাকে প্লাস করতে হবে, মানে এটা ভালো করে একটু এটা দেখে নাও, কারণ মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে খুব প্রবলেম হয় আমাদের। এমপি যেটাকে আমরা বলি মার্কেট প্রাইস, তার মধ্যে কি রয়েছে, এফসি মানে ফ্যাক্টর কস্ট, অর্থাৎ কোনো জিনিস তৈরি করতে গিয়ে আমার যা লেগেছে, মেশিনের জন্য যে আমার টাকা ইনভেস্ট হয়েছে, লেবারের জন্য টাকা ইনভেস্ট হয়েছে, যে জমিতে আমি ফ্যাক্টরি করেছি তার জন্য আমাকে রেন্ট দিতে হচ্ছে, যেখান থেকে আমি মূলধন নিয়েছি, ক্যাপিটাল নিয়েছি, সেখানে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, আমার নিজের প্রফিটস রয়েছে, সেগুলো সব ফ্যাক্টর কস্টের মধ্যে পড়ে। অর্থাৎ সোজা কথা, জিনিসটা তৈরি করতে আমার কত টাকা লেগেছে। যখন আমি মার্কেট প্রাইস বলি তার সাথে আমরা ট্যাক্স অ্যাড করি। অবভিয়াসলি যখন জিনিসটা বাজারে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে গভর্নমেন্ট কি ইম্পোজ করছে, ট্যাক্স, আর তার থেকে সাবসিডিসগুলো বিয়োগ করে দিই। সাবসিডিস কেন বিয়োগ করছি, কারণ সাবসিডিস টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে না, এটা সরকার আমাকে দিচ্ছে। যেমন আমি তোমাদের বলি যে যেমন গভর্নমেন্ট প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভসের মাধ্যমে যদি কোনো কোম্পানি ভারতে কোনো মোবাইল ফোন তৈরি করে তাদের ছাড় দেবে তৈরি করাতে, তো সেক্ষেত্রে আমি কি দেখছি, সে যখন মোবাইল ফোনটা তৈরি করলো তার যা যা মূলধন যা যা পয়সা লেগেছে টোটালটা ফ্যাক্টর কস্ট হলো, গভর্নমেন্টকে তাকে কিছু ট্যাক্সও দিতে হচ্ছে আর কিছু টাকা গভর্নমেন্ট ছাড় দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে সাবসিডিস। এটাকে আমরা বলছি মার্কেট প্রাইস। তাহলে আমরা দেখলাম ন্যাশনাল ইনকাম মানে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে যদি শুধু ফ্যাক্টর কস্টটাকে আমি রাখতে চাই তাহলে আমি এগুলোকে এদিকে রাখতে পারবো না, সমান চিহ্নের ওদিকে নিয়ে যাব। তাই ট্যাক্সের আগে আমার কী ছিল, প্লাস, এদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস, আর সাবসিডির আগে কী ছিল মাইনাস, এদিকে নিয়ে গেলে প্লাস। তাহলে মার্কেট প্রাইস থেকে আমি যদি
ট্যাক্সটাকে বিয়োগ করি, সাবসিডিজটাকে প্লাস করি, তাহলে আমি কী পেয়ে যাচ্ছি? ফ্যাক্টর কস্ট। অবভিয়াসলি ফ্যাক্টর কস্ট মানে শুধু যে টাকাটা লেগেছে, তাই মার্কেট প্রাইসের মধ্যে সব কিছু ইনক্লুড করা, তাই মার্কেট প্রাইস থেকে আমি ট্যাক্স বাদ দিয়ে দিলাম আর সাবসিডিজ যোগ করলাম, তাহলে আমি ফ্যাক্টর কস্ট পেয়ে যাবো। আর এটাই আমার এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আর এটাই হচ্ছে আমাদের এখানের অ্যান্সারটা, যে গ্রস ন্যাশনাল এনএনপি মানে বের করতে হবে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বের করে আমি, যে এনএনপি মানে জিএনপি থেকে আমি এই ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এনএনপি পেয়ে গেলাম, হলো। এবার আমাকে ফ্যাক্টর কস্ট বের করতে হবে। ফ্যাক্টর কস্টের জন্য আমি কী করলাম? এই যে মাইনাস করলাম ট্যাক্সেস আর প্লাস করলাম সাবসিডিজ, তাহলে আমার এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বেরিয়ে গেল, আর যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলি। আশা করি বুঝতে সুবিধা হয়েছে। পরের প্রশ্নটা চলে যায়, দ্য ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি ফর আ গিভেন পিরিয়ড ইজ ইকুয়াল টু, অর্থাৎ কোনো একটা দেশের যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় হচ্ছে এটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা কিসের সঙ্গে সমান? কি দিয়েছে? টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ন্যাশনালস, অর্থাৎ সেই দেশে যা কিছু জিনিস বা সার্ভিস তৈরি হচ্ছে সেগুলো সমস্ত মূল্য। সাম টোটাল অফ কনজাপশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, সাম অফ পার্সোনাল ইনকাম অফ ইন্ডিভিজুয়াল, মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড। সাধারণত আমি একটু আগেই বললাম, আমরা জিডিপি বা জিএনপিতে দেখি যা পরিমাণ আমাদের প্রোডাক্টস এবং সার্ভিস তৈরি হচ্ছে সেগুলোর সামেশন। তো স্বাভাবিকভাবে আমাদের টেন্ডেন্সি থাকবে প্রথমটা রাইট করা, টোটাল ভ্যালু। না, প্রথমটা ভুল হবে। টোটাল ভ্যালু কি হয়? টোটাল মনিটারি ভ্যালু নিই আমরা, মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। যা কিছু আমার তৈরি হচ্ছে সেটার যে মূল্য হচ্ছে আর শেষ গিয়ে যে মূল্যটা হচ্ছে তার টোটাল গুডস এবং সার্ভিসের, ওটাকেই আমরা বলে থাকি ন্যাশনাল ইনকাম। তাই মানি ভ্যালু থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা এটা আসাম পিএসসির কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছিল বলে আমার এটা মনে রয়েছে এখনও, যেটা আসাম পিএসসির কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা আছে না, এই দুটো কোয়েশ্চেন এটা ডাইরেক্টলি আমার ভিডিও থেকে তোমরা অ্যান্সার করতে পারো, যেখানে আমি জিএনপি সম্বন্ধে বলেছিলাম সেখানে আমি জিনিসটা বলেই দিয়েছি। বলে দিই, প্রথম লাইনটা আছে জিএনপি ইজ অলওয়েজ হায়ার দ্যান ডিএনপি, যে জিএনপি সবসময় জিডিপির থেকে বড় হয়। এটা ভুল সম্পূর্ণভাবে, আর এটা আমি মেনশন করে দিচ্ছি, ওখানে আমি লিখে রেখেছি, যে যদি তোমরা ভিডিওটা দেখো, যে আমি ওখানে লিখে রেখেছি জিএনপি ইজ লেস দ্যান জিডিপি। কেন? বুঝে নিই এটা কি। জিএনপি মানে যা কিছু আমরা প্রোডাক্টস, জিনিসপত্র এবং সার্ভিস প্রোভাইড করছি সেটা যেখানেই হোক না কেন পৃথিবীর, ভারতীয় দ্বারা হতে হবে। আর জিডিপি মানে ভারতের সীমার মধ্যে করছি। এবার আমাদের ভারতের ক্ষেত্রে জিএনপিটা বেশিরভাগ ক্ষেত্রে কমই হয়ে থাকে, কারণ প্রথম কথা হচ্ছে এটা এক্সট্রিম স্টেটমেন্ট, অলওয়েজ তো সবসময় সমান না। আর জিএনপি কেন কম হয়ে থাকে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝে যাবে, কারণ এটা একটু অনেকটা বড়, তোমাদের বোঝাতে হবে। কারণ জিএনপি ডিপেন্ড করে তিনটে জিনিসের উপর। একটা হচ্ছে রেমিটেন্স, অর্থাৎ বিদেশ থেকে ভারতীয়রা যে টাকা ভারতে পাঠায়। আর একটা ডিপেন্ড করে এক্সটার্নাল গ্র্যান্টস, অর্থাৎ বাইরে থেকে ভারত যে সমস্ত দান পায়। আর একটা হচ্ছে লোনস অন ইন্টারেস্ট রেট অন এক্সটার্নাল লোনস। আর ভারত বাইরে থেকে যে লোনগুলো নেয় তার জন্য তাকে যে ইন্টারেস্ট দিতে হচ্ছে। আর ভারতের ক্ষেত্রে সবকটা ওভারঅল মিলে নেগেটিভই হয়ে যায়। তাই জন্য জিএনপিটা কি হয়? জিএনপি মানে আমরা জিডিপি এখান থেকে বলতে পারি। জিএনপি মানে কি? জিএনপি মানে জিডিপি প্লাস NFIAD, নিট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। তো এটা আমাদের না নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? কারণ এই তিনটে জিনিস যেটা বললাম, রেমিটেন্স, এক্সটার্নাল গ্র্যান্টস অ্যান্ড লোনস অন এক্সটার্নাল ইন্টারেস্ট, এটা নেগেটিভ। তাই জিডিপি থেকে নেগেটিভ হচ্ছে মানে কি, জিডিপি থেকে কিছু বাদ দিচ্ছি মানে জিডিপিটাই বড়, তাই জিএনপিটা ছোট হয়। তাহলে প্রথম স্টেটমেন্টটা ভুল দিয়েছে, হায়ার দ্যান দিয়েছে, এটা হবে লোয়ার দ্যান। আর ইভেন আমি যদি এটা নাও জানতাম, আমি একটু ভাবতাম যে অলওয়েজ, যে সবসময় কি এরকম হতে পারে যে জিএনপি সবসময় বেশি না, কিছু ক্ষেত্রে ইকোনমিক্সের ব্যাপার, কখনো বেশি কখনো কম হবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা রং। পরের স্টেটমেন্টটা চলে যায়, কি বলছে? ইফ জিডিপি ইজ গ্রেটার দেন জিএনপি দেন নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ নেগেটিভ। একটু আগেই বললাম, হ্যাঁ এটা তো ঠিক, একটু আগেই তো আমি বললাম যে জিএনপি মানে আমি কি দেখলাম, জিডিপি প্লাস এই যে NFIAD, এই যে নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা মাইনাস হলেই, এটা মাইনাস ভারতের ক্ষেত্রে, তার মানে এটা মাইনাস হচ্ছে মানে কি জিডিপিটা বড়, তাহলে নাম্বার 2টা কারেক্ট। তাহলে এখানে শুধু অনলি 2 কারেক্ট। পরেরটায় চলে যাই, বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট।
if a country is experiencing increase in its per capita GDP must necessarily be growing, and if a country experiencing negative inflations is GDP must be decreasing. সো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে এখানে হবে কারেক্ট। আচ্ছা হ্যাঁ, এখানে হবে নাম্বার 1 কি বলছে, ইফ আ কান্ট্রি এক্সপিরিয়েন্সিং ইনক্রিজ ইন পার ক্যাপিটা জিডিপি মাস্ট নেসেসারিলি বি গ্রোইং। অবভিয়াসলি একদম, কারণ আমরা কি জানি পার ক্যাপিটা জিডিপি মানে জিডিপি পার পপুলেশন। তাহলে পার ক্যাপিটা ইনকাম আমি ধরে নিচ্ছি, এই যে পিপি জিডিপি, এটার সাথে জিডিপির কী সম্পর্ক, সরল সম্পর্ক। জিডিপি বাড়লে এটাও বাড়বে, তার মানে আমার কী হচ্ছে পপুলেশন কমছে, তাই মানে এর সাথে আমি এটা দেখতে পারলাম যে এর সাথে সরল সম্পর্ক। তার মানে জিডিপি বাড়লে পার ক্যাপিটা জিডিপিও বাড়বে। আর একটা সিনারিও হতে পারে যদি পপুলেশন কমে তাহলেও পার ক্যাপিটা জিডিপি বাড়বে। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কারেক্ট। অ্যান্ড ইফ সেকেন্ড বলেছে ইফ আ কান্ট্রি এক্সপিরিয়েন্সিং নেগেটিভ ইনফ্লেশন ইন জিডিপি মাস্ট বি ডিক্রিজিং। যে যদি আমি নেগেটিভ ইনফ্লেশন দেখি, যে নেগেটিভ ইনফ্লেশন হচ্ছে, নেগেটিভ ইনফ্লেশন মানে এটাকে আমি বলবো যে মুদ্রা যে মূল্য ওটা কমছে, মুদ্রাস্ফীতিটা কমছে, তাহলে জিডিপি মাস্ট বি ডিক্রিজিং। এমন কোনো ঘটনায় যে নেই যে জিডিপি কমবে, কোনোভাবে আমাদের বাজারে বা অর্থনীতিতে যদি আমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটা কমতে থাকে তার মানে জিডিপি কমছে, এটার কোনো মানে হয় না। ঠিক আছে, তো এখানে অনলি ওয়ান স্টেটমেন্ট উড বি কারেক্ট। পরেরটা দেখে আমি ভুল করে neither 1 neither 2 করেছি। In the first quarter of fiscal year 20 to 21 GDP contracted by 23.9% and the second quarter 7.5%. The Economic Survey 2021 preferred to call it a recovery. তোমরা কোশ্চেনটা দেখেই বুঝতে পারছো এটা 2021-এর প্রশ্ন, তাই ইকোনমিক সার্ভে 2021 থেকে এসছে, প্রশ্ন দেওয়ার কোনো মানেই ছিল না, একদম ঠিক। কিন্তু তাও আমি দিয়েছি, এটা কারণ আছে, আমি সেই সময় ইকোনমিক সার্ভে না পড়েও এটার অ্যান্সার করতে পারি। কি করে বোঝা যাক কি বলছে, যে জিডিপি কন্ট্রাক্টেড মানে কমেছে। ধরলাম আমার জিডিপি এত এখানে ছিল, এখান থেকে কত কমেছে 23.9% জিডিপি এখানে কমেছে হলো। পরের বার অ্যান্ড ইন দ্য সেকেন্ড কোয়ার্টার বাই 7.5%, কিন্তু পরের কোয়ার্টার জিডিপিটা এটা কি কমেছে, অল্প কমেছে, মানে জিডিপিটা আমার এখানে আছে। আমি যদি এটাকে ধরে নিই এখান থেকে এখানে এতটা কমে গেছে প্রথম, তারপরে আমার এখানে কমেছে 7.5, তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি এটা কি দেখছি, এটা আমার ভি শেপ হচ্ছে না। প্রথমে অনেক কমে গেছিলো, তারপরে আবার 7.5 মানে কি আগের বার 23.9 থেকে বেড়ে গিয়ে 7.5, তাহলে রিকভারিটা আমার কি শেপ রিকভারি হচ্ছে, ভি শেপ রিকভারি হচ্ছে। আর এখানে আমি দেখে নিই প্রত্যেকটা রিকভারি সম্বন্ধে একটু ডিটেলসে। ইউ শেপ রিকভারি, প্রথম জিডিপিটা আমার কমতে আবার ধীরে ধীরে বেড়ে আবার প্রথম জায়গায় চলে এলো, ইউ শেপ। কে শেপ রিকভারি কি, কে শেপ রিকভারিটা খুব ইন্টারেস্টিং রিকভারি, যখন এটা আমরা করোনার পরে দেখেছি, যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টর, ঠিক আছে, বিভিন্ন সেক্টরের রিকভারি রেট আলাদা আলাদা, মানে সব কটা সেক্টর একসাথে রিকভার করছে না, এটা আমরা করোনার সময় দেখতে পেয়েছি কে শেপ রিকভারি। আর ডাব্লিউ শেপ রিকভারি কি, প্রথমে কি হলো, প্রথমে দুটো ভি হচ্ছে, মানে প্রথমে ড্রপ হলো, তারপর বাড়লো, আবার ড্রপ হলো, আবার বেড়ে প্রথম জায়গায় চলে এলো, এটা হচ্ছে ডাব্লিউ শেপ রিকভারি। এর মধ্যে ইন্টারেস্টিংটা হচ্ছে সবথেকে কে শেপ রিকভারি, এটা কিন্তু করোনার পর যে রিকভারি হয়েছিল সেখানে আমরা দেখতে পেরেছি, যেখানে বিভিন্ন সেক্টর বিভিন্ন রেটে গ্রো করছে, কিছু সেক্টর খুব ভালো গ্রো করতে পেরেছে, কিছু সেক্টর ভালো গ্রো করতে পারেনি। সেই সময় আমরা করোনার পর এটাও দেখেছিলাম যে সমস্ত মানে যারা রিচ তাদের কিন্তু রিকভারি রেট ভালো ছিল অ্যাজ কম্পেয়ার টু যারা গরিব বা মধ্যবিত্ত, করোনার পর যে ইকোনমিক হার্ডশিপ বা আর্থিক সমস্যা হয়েছিল তারপরে। পরের প্রশ্ন চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট এটা জিজ্ঞেস করতে বলেছে। বুঝে নি কি বলেছে, এনএনপি সমান জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এনএনপি সমান জিডিপি প্লাস নিট ইনকাম ফ্রম অ্যাব্রড, আমি বোর্ড লিখেছি এখানে, অ্যান্ড মাইনাস ডেপ্রিসিয়েশন, দুটোই কারেক্ট, দুটোই এনএনপিকেই বোঝাচ্ছে। আমি একটু আগেই এটা অলরেডি তোমাদের বলেই দিয়েছি আমি, যে এনএনপি মানে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন কারেক্ট, এনএনপি মানে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আবার জিএনপি মানে কি, জিএনপি মানেও তোমাদের বললাম যে জিএনপি মানে এটাই, জিডিপির সাথে যদি নেট ইনকাম ফ্রম অ্যাব্রড আমি যোগ করি ওটাই আমার এই জিএনপির জায়গায় এটা লিখেছে, আর ডেপ্রিসিয়েশন তো ডেপ্রিসিয়েশনের মতনই আছে, তো একই জিনিসই লিখেছে, তাই দুটোই কারেক্ট হবে।
নাও উইচ অফ দ্য ফলোইং মেথড ইজ টু ক্যালকুলেট দ্য জিডিপি? ক্যালকুলেট জিডিপির জন্য আমরা কোন মেথডটা ব্যবহার করি না? ডিমিনিশিং কস্ট মেথড আমরা ব্যবহার করি না, আমরা প্রোডাক্ট মেথড ব্যবহার করি, ইনকাম মেথড ব্যবহার করি, এক্সপেন্ডিচার মেথড ব্যবহার করি, ভ্যালু এডিশন মেথড ইউজ করি। তো এটা তো খুবই সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য বেস ইয়ার অফ নিউ জিডিপি সিরিজ হ্যাজ বিন শিফটেড ফ্রম 2004 to 5। আমাদের ক্ষেত্রে জিডিপির যে বেস ইয়ারটা আমরা ধরে নিয়েছিলাম সেটা আগে 2004-5 ছিল, এখন সেটা কিসে পরিবর্তন করা হয়েছে 2011 অ্যান্ড 2012। এখান থেকে একটু বেস ইয়ারটা বলে নিই। ধরো এগুলো সব আমার ভিডিওতে করা আছে, এটা রিভিশনও হয়ে যাচ্ছে, যারা নতুন তাদের জন্য একটা সুবিধা হবে। ধরো আমি ধরে নিলাম একটা ইকোনমি 2020, সেখানে আমি একটা ল্যাপটপই তৈরি করেছি যার দাম হচ্ছে 15K। তাই যে এটাই মার্কেটে আমার বিক্রি হয়েছে, তাহলে আমার জিডিপি কত? 15K জিডিপি, মানে যা সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস আমি তৈরি করছি। 2021-এ আমি একটা ল্যাপটপই তৈরি করলাম, সেম ল্যাপটপ, ঠিক আছে। এবার সেম ল্যাপটপটা তৈরি করলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ল্যাপটপটা আগে যে 15K এখন একটা দাম হয়ে গেল 16K। তাহলে আমার কি এখানে জিডিপিতে প্রোডাকশন বেড়েছে? না, একটাই ল্যাপটপ তৈরি হয়েছিল, তবে দাম কেন বেড়ে যাচ্ছে? আমি ধরলাম ইনফ্লেশন আছে, মুদ্রাস্ফীতি, পয়সার মূল্য কমে গেছে। তাহলে এক্ষেত্রে 16Kটা আমাকে কি, এটা বলছে নমিনাল জিডিপি, অর্থাৎ যে জিডিপিতে ইনফ্লেশনও ধরা রয়েছে, জিডিপি প্লাস ইনফ্লেশন, ইনফ্লেটেড জিডিপি। তাহলে আমি রিয়েল জিডিপিতে নিয়ে যাব কি করে, যেখানে আমার ইনফ্লেশন নেই? তখন আমাকে কি করতে হবে? নমিনাল জিডিপি থেকে ইনফ্লেশন বাদ দিতে হবে, ইনফ্লেশন বাদ দিয়ে আমাকে আগের রিয়েল জিডিপি দিতে হবে। ঠিক এইভাবে আমরা নমিনাল জিডিপি থেকে ইনফ্লেশন বাদ দিতে দিতে কী করি? রিয়েল জিডিপিতে নিয়ে যাই, ঠিক আছে। তো আমরা এইভাবে কী করি? একটা ইয়ারকে বেস ইয়ার ধরে নিই, যেমন এখানে আমরা ধরেছি 2011-12। তার বেসিসে আমরা দেখব যে জিডিপির মধ্যে ইনফ্লেশন কতটা রয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, আর যে বছরটার ভিত্তিতে আমরা এটা ডিসাইড করি যে তার ইনফ্লেশন কতটা রয়েছে, ইনফ্লেটেড জিডিপিটা বা নমিনাল জিডিপিটা, এটাকে আমরা বলছি, সেই বছরটাকে বলছি আমরা বেস ইয়ার। ভারতের ক্ষেত্রে এটা 2011-12। পরের প্রশ্ন, দ্য অ্যামাউন্ট বাই উইচ ইকুইলিব্রিয়াম লেভেল অফ রিয়েল জিডিপি এক্সিডস অ্যান্ড ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ জিডিপি ইজ কল্ড হোয়াট? রেসেশনারি গ্যাপ, ইনফ্লেশনারি গ্যাপ, ইনকাম মাল্টিপ্লায়ার, অটোমেটিক স্টেবিলাইজার। এটা হবে ইনফ্লেশনারি গ্যাপ। আর এটা তোমরা বুঝবে না, কারণ এটা ইনফ্লেশন পড়লেই বোঝা যাবে, তখন আমি এটাকে কারেক্ট করে দেবো। তা আমি একবার ছোট্ট করে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা কনসেপ্টটা যদি বারবার তোমরা শোনো মাথা চলে আসবে। কী বলছে? রিয়েল জিডিপি, ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ জিডিপি। ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ জিডিপিকে আমরা বলি পোটেনশিয়াল জিডিপি, মানে এমন একটা জিডিপি যেখানে আমি ধরছি যে সেই জিডিপিতে এমন কেউ নেই যে দেশের আনএমপ্লয়মেন্ট, সবাই কাজ করছে। আর যদি রিয়েল জিডিপি তার থেকেও বেশি হয়ে যাচ্ছে, এটা আমার রিয়েল জিডিপি আর এটা আমার পোটেনশিয়াল জিডিপি। এই যে তাদের মধ্যে যে গ্যাপটা, ডিফারেন্সটা, এটাকে আমরা বলি ইনফ্লেশনারি গ্যাপ, যেটা আমরা ইনফ্লেশন পড়ার সময় আরও ভালো করে বুঝবো। তোমরা শুধু এই টার্মটার সাথে পরিচয় থাকুক যে ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ জিডিপি মানে পোটেনশিয়াল জিডিপি, রিয়েল জিডিপি, আর যদি বেড়ে যায় তাদের এই ডিফারেন্সটা ইনফ্লেশনারি গ্যাপ। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? যে এর মধ্যে কোনটা ঠিক নয়? রিয়েল জিডিপি ইজ ক্যালকুলেটেড বাই ভ্যালুইং আউটপুটস অফ ডিফারেন্ট ইয়ার্স অ্যাট কমন প্রাইসেস। পোটেনশিয়াল জিডিপি ইজ রিয়েল জিডিপি দ্যাট ইকোনমি উড প্রডিউস অফ ইটস রিসোর্সেস ওয়ার ফুললি এমপ্লয়েড। বলেছে নট কারেক্ট, ঠিক নয়। নমিনাল জিডিপি ইজ ক্যালকুলেটেড বাই ভ্যালুইং আউটপুটস অফ ডিফারেন্ট ইয়ার্স অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস। এক্ষুনি আমি বললাম, জাস্ট আগের এই প্রশ্নের আগের পোর্শনটাই তোমাদের বললাম, নমিনাল জিডিপিতে কোনো কিছু কনস্ট্যান্ট নেই। নমিনাল জিডিপি আমরা দেখি যে কারেন্ট জিডিপি, সেই বছরের কারেন্ট জিডিপিটা, ইনফ্লেশন নিয়ে জিডিপি, কোনো আগের বছরের কনস্ট্যান্ট প্রাইস আমরা ধরি না। নমিনাল জিডিপি মানে সেই জিডিপিটাকে ধরছি যে বছরে ইনফ্লেশন রয়েছে, আর কারেন্ট জিডিপি, কনস্ট্যান্ট প্রাইসের যদি আমি জিডিপি ক্যালকুলেট করি তো রিয়েল জিডিপি হয়ে যাবে। তাহলে এটা ভুল দিয়েছে, যে কোনো কনস্ট্যান্ট প্রাইস না, এটা কারেন্ট প্রাইস হবে। পরের প্রশ্ন, ইনক্রিজ ইন অ্যাবসলিউট অ্যান্ড পার ক্যাপিটা রিয়েল জিএনপি ডু নট ক্যানট আ হায়ার লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা সেম আগের মতো প্রশ্নটা সে জিজ্ঞেস করেছে। যদি পার ক্যাপিটা রিয়েল জিএনপি বৃদ্ধিও পায় তাহলেও এটা ইকোনমিক ডেভেলপমেন্ট বোঝাবে না। কেন বোঝাবে না? যদি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট বেড়ে থাকে। একই জিনিস বললাম যে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পূর্ণ দুটো আলাদা। পয়সা বাড়ছে, আর্থিক উন্নতি হচ্ছে, মানে আর্থিকভাবে বৃদ্ধি হচ্ছে বলে আর্থিক ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছে এমন কোনো কথা নেই। আমাদের ভারতের জিডিপি
জিডিপি বাড়া সত্ত্বেও আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, অনেক নেই, বা আমরা দেখতে পাচ্ছি অনেক গরিব, এখনও অনেক বেশি পভার্টি রয়েছে, আমাদের চিকিৎসা হেলথ যে সেক্টর রয়েছে সেটার অবস্থা খুব খারাপ, এডুকেশন সেক্টর, এডুকেশানে ভালো মতো ইনভেস্টমেন্ট নেই, তাহলে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট তো হচ্ছেই না, আর্থিক ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না। তাই ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদের মনে হয় যে হ্যাঁ, কোনো দেশের ইকোনমিক জিডিপি বাড়ছে মানে দেশটার প্রোগ্রেস হচ্ছে, এমন কোনো কথা নেই। যদি তার এমপ্লয়মেন্ট না বাড়ে, যদি তার গরিব পভার্টির সংখ্যা না কমে, তাহলে কিসের ডেভেলপমেন্ট? তাহলে পভার্টি আর আনএমপ্লয়মেন্ট যদি ইনক্রিজ হয়, তাহলে জিএনপি ইনক্রিজ হওয়া সত্ত্বেও এটা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না। পরের প্রশ্ন, কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস, গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য গভর্নমেন্ট, নিট ইনকাম ফ্রম অ্যাব্রড, উইচ অফ অ্যাবাভ আইটেমস আর ইনক্লুডেড ইন জিএনপি। জিএনপি ক্যালকুলেশনে আমরা কোনগুলোকে ধরি? জিএনপি মানে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে ভারতীয়দের দ্বারা, সেটা যেখানেই হোক না কেন। তো কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিস অর্থাৎ অবভিয়াসলি যে সমস্ত জিনিসগুলো প্রডিউস হয়, সার্ভিস তৈরি হচ্ছে, হ্যাঁ। প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, হ্যাঁ। গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস বাই গভর্নমেন্ট, তাই গভর্নমেন্টও তৈরি করছে। নিড ইনকাম ফ্রম অ্যাব্রড, তাহলে এখানে আমরা ধরতে পারি যে এখানে প্রত্যেকটাই যা কিছু আছে সবকটাই আমরা জিএনপিতে ক্যালকুলেশন করি। জিএনপি মানে ভারতের মধ্যে যেগুলো তৈরি হচ্ছে তো সেগুলো তো ধরবই, প্লাস যারা বিদেশিরা ভারতের বাইরেও তৈরি করছে, ভারতীয়রা যারা সমস্ত জিনিস ভারতের বাইরে তৈরি করছে সেগুলো ধরবো। তার মধ্যে কী পড়ছে? তার মধ্যে আমার এই যে নিড ইনকাম ফ্রম অ্যাব্রড পড়ছে, যে রিমিটেন্স পাঠাচ্ছে, যে সমস্ত বাঙালিরা, প্রবাসী বাঙালিরা বিদেশে থাকছে, তারা যে বাড়ির লোকদের জন্য এখানে টাকা পাঠাচ্ছে, এখানে ব্যাংকের জন্য টাকা রাখছে, সেগুলো নিড ইনকাম ফ্রম অ্যাব্রডের মধ্যে পড়বে। ভারত যে বিভিন্ন দেশ থেকে গ্র্যান্টস নিচ্ছে, বিভিন্ন দেশ ভারতকে গ্র্যান্টস দিচ্ছে, গ্র্যান্টসে মানে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না, লোনস নিচ্ছে মানে ইন্টারেস্ট পে করতে হবে, সেগুলো নিড ইনকাম ফ্রম অ্যাব্রডের মধ্যে পড়বে। তাহলে এখানে সবকটাই আমরা জিএনপি ক্যালকুলেশনে ব্যবহার করে থাকি। পরেরটা বলছে ওয়ান অফ দ্য ফলোয়িং ইন ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, অর্থাৎ ওয়ান অফ দ্য প্রবলেম ইন ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, যে ভারতের জাতীয় ব্যয় ক্যালকুলেট করতে কিসের একটা সমস্যা হয়? সমস্যা হচ্ছে নন মনিটাইজড কনজাম্পশন। আমরা যখন জিডিপি ক্যালকুলেট করি না, আমরা সার্ভিসটাকেও ধরি। সার্ভিস মানে ইনট্যাঞ্জিবল, যেটা ছুতে পারছি না কিন্তু আমাদের লাগছে, যেমন টিচার তোমাদের পড়াচ্ছে, ওটা একটা সার্ভিস, ডাক্তার তোমাদেরকে চেক আপ করছে, প্রেসক্রিপশন দিচ্ছে, ওটা তোমাদের একটা সার্ভিস, ব্যাঙ্কে যাচ্ছ সার্ভিস প্রোভাইড করছে। তেমন বাড়িতে যে গৃহবধূ, সেও তোমাদের সার্ভিস দিচ্ছে, যত্ন করছে, লালন পালন করছে, ভালো মানে রান্না করে সবার নিউট্রিশন পুষ্টির খেয়াল রাখছে, কিন্তু তার সার্ভিসটাকে কি আমরা জিডিপি ক্যালকুলেশনে যোগ করছি না? যোগ করছি না। তাহলে এটা আমাদের কি বলছে? নন মনিটাইজ কনজাম্পশন, মানে তার এটাকে আমি কনজিউম তো করছি, তার যে সার্ভিসটা বাড়িতে যখন মা বা গৃহবধূ, হাউসওয়াইফ পার্টিকুলারলি, তারা যখন তোমাকে যত্ন করছে, তোমার জন্য খাবার বানিয়ে রাখছে, কাপড় জামা ধুয়ে রাখছে, তোমার অসুস্থ হলে তোমাকে যত্ন নিচ্ছে, নার্সিং করছে, সেগুলো তুমি কনজিউম করছো, কিন্তু সেটা আমরা মনিটাইজ, তার বিনিময়ে তিনি কোনো আর্থিক সহায়তা পাচ্ছে না। তো নন মনিটাইজড কনজাম্পশনগুলো, অর্থাৎ যে ক্ষেত্রে সে জিনিসগুলো সে প্রডিউসড করছে, বাট তার জন্য কনজিউম করছি আমরা, কিন্তু তার জন্য কোনো মনিটারি ভ্যালু যুক্ত নেই তার সঙ্গে। এমনকি এটাও আমরা হতে পারি যে একজন তার চাষের জমিতে তিনি চাষ করলেন, কিন্তু তার পার্সোনাল কনজাম্পশনের জন্য, বিক্রি করার জন্য না, ধান চাষ করলেন, করে তিনি নিজেই জমিতে ধান চাষ হলো বাড়ির লোকদের জন্য ব্যবহার করলেন, তো এটা বিক্রি করলেন না মার্কেটে। তাহলে এখানে কি হচ্ছে? নন মনিটাইজড, ঠিক আছে, মানে অর্থাৎ যা কিছু সার্ভিস বা প্রোডাক্ট তৈরি হচ্ছে তার সাথে আর্থিক কোনো লেনদেন হচ্ছে না। এটাই কিন্তু আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে প্রবলেম তৈরি করছে। পরেরটা চলে যাই, ন্যাশনাল ইনকাম ইগনোরস। ন্যাশনাল ইনকামে আমরা কোনটা ধরি না? সেল অফ ফার্ম, স্যালারি অফ এমপ্লয়িজ, এক্সপোর্টস অফ আইটি সেক্টর, না সেল অফ ল্যান্ড? সেল অফ ল্যান্ডটা আমরা ধরি না, ঠিক আছে। তো সেল অফ ল্যান্ড আমরা ন্যাশনাল ইনকামে, কারণ ল্যান্ড কি? ল্যান্ড তো আমরা এখানে একটা বুঝতেই পারছি, এটা ফিক্সড অ্যাসেটস। তো এই আজকে জমিটা বিক্রি হচ্ছে, পরে আবার জমিটা থাকছে, আগেও ছিল, তো এই ক্ষেত্রে আমরা এই ল্যান্ডটাকে কনসিডার করি না।